নতুন পোশাক পাচ্ছে পুলিশ, র্যাব, আনসার, বিজিবিকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ব্যবহারের অনুমতি। ৩১ দফা বাস্তবায়নে বিএনপিকে পুনর্গঠন করা হবে, মূল্যায়িত হবেন মেধাবী পরিশ্রমীরা, তারেক রহমান। বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে, প্রহসনের নির্বাচন আর নয় সিইসি। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। পুলিশ, র্যাব, আনসার ৩ বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পোশাকের সাথে তাদের মানসিকতারও পরিবর্তন হবে, দুর্নীতি থাকবে না বলেও আশাবাদ তার। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। আর প্রথমবারের মতো বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা এবং ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের সাথে সাথে পোশাক পরিবর্তনের বিষয়েও আলোচনায় আসে। তারই ধারাবাহিকতায় ৩ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের হবে জলপাই আর আনসারের হবে সোনালী গমের রঙের। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে, পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব। সীমান্তের পরিস্থিতি এখন ভালো অবস্থায় আছে এবং ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো ওই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। এ সময় দেশে অবৈধভাবে বসবাসকারীদের তথ্য তুলে ধরেন উপদেষ্টা। বলেন, ৩১ জানুয়ারির মধ্যে বৈধ না হলে তাদের ও নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রায় সংখ্যাটা ছিল আমাদের অফিসিয়ালি সংখ্যাটা হলো ৪৯,২২৬। এখন এইটা কমে আসছে ৩৩,৬৪৮। এটা কমানে প্রায় ১০,৫৩,০০,০০০ টাকা আমরা রেভিনিউ আয় হয়েছে এদের মাধ্যমে। যারা অবৈধভাবে আসে তারা আমাদের ৩১শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হলে দল পুনর্গঠন করা জরুরি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দল পুনর্গঠন করা না গেলে দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। ইমরুল আহসানের রিপোর্ট। সোমবার থেকে সদস্যপদ নবায়ন শুরু করেছে বিএনপি। নিজের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০ টাকা চাঁদা দিয়ে তিনি প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। এ সময় তারেক রহমান বলেন, অন্য সব সেক্টরের মতো ফ্যাসিবাদী শাসনে নিষ্পেষিত হয়েছে বিরোধী রাজনৈতিক কর্মীরাও। সদস্যপদ নবায়ন কার্যক্রম দলকে পুনর্গঠনের সুযোগ বলে উল্লেখ করেন তিনি। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো, যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি, সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি, এটি একটি আনন্দের বিষয়। এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ
আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে দল পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, যোগ্যদের দলের সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু ৩১ দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। দলে অনুপ্রবেশ ঠেকাতে এবছর নতুন সদস্য যুক্ত করছে না বিএনপি। জিনিসটাকে এইভাবে ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিজ্ঞপ্তিতে ফলাফল স্থগিতের কথা জানায় অধিদপ্তর। এর আগে কোটার ফলাফল বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় ১৯৩ শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনের পরও ভর্তি পরীক্ষায় কোটা থাকা অযৌক্তিক। কোটায় সুযোগ পেয়ে অযোগ্য চিকিৎসক তৈরি হলে তা চিকিৎসা ব্যবস্থার ক্ষতি করবে বলেও জানান তারা। ৭১-৭২ ঢাকা মেডিকেলে চান্স হয়েছে, যেখানে 84.5 কাট মার্কস। এত ডিফারেন্সে তো আসলে আমাদের মেনে নেওয়ার মতো না। এমনকি পাস মার্ক না পেয়েও দিনাজপুর মেডিকেলে চান্স হয়েছে, 41 থেকে 42 পেয়ে ফরিদপুর মেডিকেলের মতো মেডিকেলে চান্স হয়েছে, যেটা আসলে কখনো গ্রহণযোগ্য না। আমরা যেখানে অযোগ্য শিক্ষার্থীদের নিয়ে বেছে নিব, তারা যখন একজন আমার বা আপনার বা আত্মীয় স্বজনদের চিকিৎসায় নিয়োজিত হবে, কোনো ভুল চিকিৎসা দিবে, তখন কাদের দোষ হবে? পুরো ডাক্তার প্রফেশনের দোষ হবে। কোটার এই ফলাফল বাতিলে একদিনের আলটিমেটামও দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজকে আমরা এখান থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে দাবি জানাতে চাই, আজকের মধ্যে গতকালকে প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে এবং পুনর্প্রকাশ করতে হবে। যদি এই ফলাফল পুনর্প্রকাশ না করেন আজকের মধ্যে, আজকে রাতে আমরা মিডিয়ার ভাইদের সামনে প্রেস ব্রিফিং করব এবং কালকে থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে। পরে এ নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের প্রতিনিধি দল। আলোচনা শেষে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। যাচাই বাছাই করে দ্রুত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুর দিকে ঐকমত্যে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকসবনের সাথে সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সেই সাথে ডক্টর ইউনূস জানান, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে সরকার তাদের জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে। এ সময় উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ট্রেসি অ্যান জ্যাকবসন। সাংবাদিকদের আটক এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রেসি। প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতায় ভোট না দিতে পারার আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন তিনি। সিইসি আরও বলেন, নির্বাচনের নামে আর প্রহসন নয়, ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবে নির্বাচন কমিশন। নাজিবুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। ২০০৮ সালের ১ জানুয়ারির আগে জন্ম নেয়া প্রত্যেক নাগরিকের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশনের প্রায় ৬৫,০০০ কর্মকর্তা কর্মচারী। সাভারে দেশব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এ সময় নতুনভাবে ভোটার তালিকায় যুক্ত হতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। ভোটার হতে পারবো, তো তাছাড়া আমি আমার এনআইডি কার্ডটাও পাবো, আমার যে পরিচয়টা সেটা জাতীয়ভাবে সংরক্ষিত থাকবে, সেটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া যে এরপর যে আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি আমাদের সেবায় কাজ করতে পারবেন, আমার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি যেন কোনো অন্যায় বা দুর্নীতি না করেন। একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যেখানে কোনো ঝামেলা থাকবে না, কোনো করাপশন বা এরকম কিছু থাকবে না, এরকম একটা নির্বাচন প্রত্যাশা করছি। এর আগে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। আর্লি 30s, 33, 34 থেকে শুরু করে নিচে এরা ভোটের স্বাদই পায় নাই এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। এবার ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সন্তানদের প্রত্যাশা আমরা পূরণ করব। সবাই যেন ভোট দিতে পারেন। শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টায় চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট দিতে না পারার আক্ষেপ ঘুচাতে চায় ইসি। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। 3 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার সংগ্রহের পর নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। পতিত ফ্যাসিবাদের সরকার শুধু জনগণ নয়, গণমাধ্যমের ওপর তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার 50তম বর্ষপূর্তিতে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। গণমাধ্যম যথাযথভাবে দায়িত্ব পালন করলে ফ্যাসিবাদ চেপে বসত না বলেও মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল তা এখনও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যাশা করেন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ভবিষ্যতেও লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দৈনিক সংগ্রাম। সৎ সাংবাদিকতার জন্য লড়াই করলে ভবিষ্যৎ প্রজন্ম মূল্যায়ন করবে বলেও মন্তব্য করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানায়। এরকম অথবা এর চাইতেও যদি কোনো অন্ধকার এই জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। একজন প্রথিত যশা সাংবাদিক বলে গেছেন, সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিল। সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য, এটাই সঠিক। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। গণতান্ত্রিক পরিবেশ আওয়ামী ফ্যাসিবাদের সময় ছিল সোনার পাথরের বাটি বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, চৌর্যবৃত্তি, লুণ্ঠন, টাকা পাচারের পরিকাঠামো নির্মাণ করা হয়েছিল ফ্যাসিস্টদের আমলে। দুপুরে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠিকানা বাংলাদেশ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্টদের আমলে গণতান্ত্রিক পরিবেশ থাকলে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হতো না। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে রিজভী অভিযোগ করেন, দিল্লি এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য, যেটি আওয়ামী ফ্যাসিবাদের আমলে ছিল সোনার পাথর বাটি। সরকারি সম্পত্তি একটি পরিবারে ছেলের নামে, ভাগ্নির নামে, ভাস্তির নামে, মেয়ের নামে সরকারি জমি প্লটের পর প্লট লিখে দিয়েছে। একটি যদি গণতান্ত্রিক পরিবেশ থাকতো তাহলে এগুলোর প্রতিবাদ হতো।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যত দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার বিদায় নেবে ততই দেশের মঙ্গল হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। একটা ভালো ইলেকশন চাই এখন, কারণ আপনি তো দাম কমাতে পারবেন না, আপনি পুলিশ ঠিক করতে পারবেন না, ছিনতাই লুটপাট শুরু হয়ে গেছে না, কিছু করতে পারেননি তারা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেন নাই, কোনো জায়গায় পারছেন না, যখন তাড়াতাড়ি ভোট দিয়ে দেওয়া ভালো। না হলে সমস্যা হচ্ছে এই সরকারটাও যখন অপ্রিয় হয়ে যাবে যদি হয়, এবং মানুষ যদি রাস্তায় নেমে যায়, কোনোদিন যদি বলে এত টাকা দিয়ে চাল কিনবো না, এত দ্রব্যমূল্য বাড়লে তোমাকে দরকার কি, তখন আমরা একেবারে পাথারে পড়ে যাব। নির্বাচন নিয়ে এত তাড়া নয়, বরং সংস্কার করেই নির্বাচনে যেতে হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শহীদ আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ থেকে শহীদ আবু সাইদ, গণঅভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতির রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় এসব কথা জানায় তারা বলেন, 1947, 52, 69, 71-এ যত মানুষ শহীদ হয়েছে, শুধু 2024-এ তার থেকে বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাই ফ্যাসিবাদ বিলুপ্ত করতে হলে নতুন করে সংবিধান করতে হবে। এছাড়া বাংলাদেশে পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর প্রাসঙ্গিক হতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসররা পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা করছে বলেও জানানো হয়। এই সংস্কার শুধু কথার মধ্যে নয়, এটার বাস্তব রূপায়ণ করে যাওয়ার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের প্রস্তাবনা হাজির করবে, সেগুলো নিয়ে ডিবেট হবে, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো কনক্রিট হবে, সেগুলোকে বাস্তবায়নের রূপায়ণটা তৈরি হবে। তারপরে নির্বাচিত সরকার এসে সেই সংস্কারের যে বাস্তবতা, তার যে রূপায়ণ, সেটাকে শুধুমাত্র কন্টিনিউ করে নিয়ে যাবে, তারা এসে সংস্কার করবে, এই অপেক্ষায় বাংলাদেশের মানুষ বসে নাই। প্রায় 70 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 258 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে কুমিল্লা 6 আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এছাড়া 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 42 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধেও দুদক মামলা করেছে বলে জানান তিনি। জনাব আকম বাহাউদ্দিন বাহা তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে উক্ত জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে একে অপরকে সহযোগিতা করার দায়ে তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। প্রাকৃতিক সম্পদশালী কক্সবাজার পার্বত্য অঞ্চলকে সমস্যা নয়, সম্ভাবনা হিসেবে দেখা উচিত। কিন্তু বিগত দশকগুলোই ভূ রাজনৈতিক কারণে এই অঞ্চলগুলোকে সংঘাতময় করে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাজধানী একটি হোটেলে USAID হোস্ট অ্যান্ড ইম্প্যাক্টেড কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাক্টিভিটির জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি এনজিওগুলোর কাজের প্রশংসা করেন উপদেষ্টা। অনুষ্ঠানে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে সবাইকে একসাথে কাজ করতে হবে। সেই সাথে পার্বত্য অঞ্চলে বিশুদ্ধ পানি, খাবার, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্র কাজ অব্যাহত রাখবে বলে তিনি জানান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের নবাববাড়ি অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার ও ভালুকায় দোয়া, আলোচনা সভা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ভারত থেকে ফেরত এনে শাস্তি ও ভারতের মিথ্যা অপপ্রচার প্রতিরোধ সহ 5 দফা দাবি জানিয়েছে গণসংস্কৃতি ফ্রন্ট।
বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর থেকে সামনে 1969 থেকে 24 গণ অভ্যুত্থান ও জনগণের প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তারা অভিযোগ করেন 69 ও 24-এর গণ অভ্যুত্থানে রাজনীতিবিদ ও সাংস্কৃতিক কর্মীদের উপর দমন নিপীড়ন হয়েছে। বলেন, যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে ছিলেন তাদের সমালোচনা করে বক্তারা আরও বলেন, এরাই স্বৈরাচারের দোসর হয়ে বিগত দিনে কাজ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, গণসংস্কৃতি ফ্রন্টের সমন্বয়ক ইফতেখার আহমেদ বাবু সহ রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নতুন বছরেও ভোজ্য তেলের বাজারে অস্থিরতা যেন কাটছে না। সরকার 2 দফায় শুল্ক কর কমালেও তার সুফল পাচ্ছে না ভোক্তারা। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ভোজ্য তেল বাজারজাত করায় বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। ফলে বেশি দামে সয়াবিন কিনতে হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। গত বছরের নভেম্বর থেকে অস্থির হয়ে ওঠে দেশের ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে সেই সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গত 9 ডিসেম্বর লিটারে 8 টাকা দাম বাড়ানো হয়। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন বছরের শুরু থেকে ফের সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেয় বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। 20 কার্টন চাইলে 5 কার্টন পাইবেন। 5 কার্টন দিলে আমার চাহিদা যদি থাকে 50 কার্টন, আমার 5 কার্টন তো 10 মিনিটে বিক্রি হয়ে যায়। পরবর্তীতে নাই থাকে আর কি। 2 কার্টন চাইছিলাম, উনি আমাকে 1 কার্টন তেল দিয়েছে। চাহিদা অনুযায়ী যদি আমরা তেল পাইতাম তাহলে কাস্টমার কত তাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারতাম। এরপর 16 ডিসেম্বর ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দেয় সরকার। পাশাপাশি ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়। তবুও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। সরকার বলছে অ্যাভেলেবেল তেল আছে, কিন্তু কোম্পানি তেল দিতেছে না। 1 মাস হয় না তেলের দাম বাড়াইলো। এটা একটা কোম্পানি, একটা সিন্ডিকেট। গায়ের রেট 850 টাকা, আমরা কিনতেছি 850 টাকায়, তাহলে আমি কত বিক্রি করব? ডিলার তো 850 টাকা বিক্রি করার কথা না, সে 835 টাকা বিক্রি করার কথা। আমি তেলের জন্য 5 টাকা দিলে 4 টাকা তেল দিলে 1 টাকার মনে কোনো অন্য মাল দিবে, এটা স্বাভাবিক, দিয়ে দেয়। এখন আমি মনে করি এই মালটা আমার তো ড্যামেজ দিয়ে বিক্রি করতে হয়। বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত 5 লিটারের তেল কিছুটা সরবরাহ থাকলেও 1 ও 2 লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিলারের কাছ থেকে তেল কেনায় বাধ্য হয়েই ক্রেতাদের কাছে বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে বলে জানান খুচরা বিক্রেতারা। এই তেলটা ওরা আমাদের কাছ থেকে 820 টাকা নেওয়ার কথা, এখন ক্রাইসিসের দোয়াই দেখায়া ওরা 850 করে হাতায় নিচ্ছে। তাহলে মাঝখান দিয়ে ভোগান্তি হচ্ছে কারা? যারা ক্রেতা, যারা বিক্রেতা, তাদের দুইজনের পক্ষে ঝগড়া বিবাদ হচ্ছে। তাহলে এখন আমরা কি নিরুপায় বলেন? আমাদেরও তো সংসার আছে, দোকান ভাড়া আছে, ঘর আছে। বিক্রেতাদের আশঙ্কা, রমজানের আগে আরেক দফা ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্যই ব্যবসায়ীরা কারসাজি করে ফের কৃত্রিম সংকট তৈরি করেছেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, দিচ্ছেন জাতির উদ্দেশ্যে ভাষণ। নতুন পোশাক পাচ্ছে পুলিশ, র্যাব, আনসার, বিজিবিকে সাউন্ড গ্রেনেড টিয়াসের ব্যবহারের অনুমতি। 31 দফা বাস্তবায়নে বিএনপিকে পুনর্গঠন করা হবে, মূল্যায়িত হবেন মেধাবী পরিশ্রমীরা, তারেক রহমান। বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে, প্রহসনের নির্বাচন আর নয়, সিইসি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।